দেখব চতুর্থ অধ্যায়ের উদ্ভিদের বংশবিস্তার সম্পর্কে আমরা জানব। তো চলো কথা না বলে আমরা সামনের দিকে যাচ্ছি, আমরা আমাদের মূল বিষয়ের দিকে যাব। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের আজকের টপিকটা। তো আমরা দেখব হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি কিভাবে হয় সেটা একটু জানবো। তো তার আগে আমরা জেনে নেব আজকে আমরা টপিকে কি কি থাকছে। এই যে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি, এই অধ্যায়ে আমরা কি কি জানবো। এই অধ্যায়ে আমরা যেটা জানবো, যৌন এবং অযৌন প্রজননের মধ্যে পার্থক্য করতে পারা, পরাগায়ন ব্যাখ্যা করতে পারা, বিভিন্ন প্রকার পরাগায়নের মধ্যে পার্থক্য করতে পারা, পরিবেশ সংগঠিত স্বপরাগায়ন এবং পরপরাগায়ন চিহ্নিত করে কারণ ব্যাখ্যা করতে পারা, নিষিক্তকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করা। তো পরীক্ষার মাধ্যমে অঙ্কুরোদ্গম প্রদর্শন করতে পারা। আচ্ছা, আমরা আজকে থিওরিটিক্যাল বিষয়গুলো কিছুটা ধারণা দেব, পরবর্তী আমরা সৃজনশীল প্রশ্নের দিকে আগাবো, যে এমসিকিউ, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল যে প্রশ্নগুলো আছে সেগুলো। তো চলো আমরা আজকে দেখব প্রজনন বা জননকে। পৃথিবীর প্রতিটি জীব মৃত্যুর পূর্বে তার বংশবৃদ্ধি রেখে যেতে চায়, এটাই প্রকৃতির নিয়ম। সো আমরা দেখি অযৌন জনন, যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পূর্ণ হয় তাকে অযৌন জনন বলা হয়। অর্থাৎ নিম্ন শ্রেণীর জীবের অযৌন জননের প্রবণতা একটু বেশি থাকে। অযৌন জনন প্রধানত দুই ধরনের, যথা স্ফুর উৎপাদন ও অঙ্গজ জনন। আচ্ছা, স্ফুর উৎপাদনটা কি? প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদ স্ফুর বা অণুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা বেশি দেখা যায়। উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করে। কথাটা খুব মনে রাখবা। তো এদেরকে অণুবীজথলি বলে। একটি অণুবীজথলিতে সাধারণত অসংখ্য অণুবীজ থাকে, তবে কখনো কখনো একটি থলিতে একটি অণুবীজ থাকতে পারে। থলির বাইরেও অণুবীজ উৎপন্ন হয়, তো এদেরকে বহি অণুবীজ বলা হয় আর কি। যেমন এখানে বহি অণুজীবের কোনোটিতে কোনিডিয়াম বলে, কোনোটিকে আবার কোনিডিয়াম বলে। মক্ষর এর থলির মধ্যে অসংখ্য অণুবীজ উৎপন্ন হয়। পেনিসিলিয়াম কোনিডিয়াম সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। আচ্ছা, এটা একটা উদ্ভিদ। সো আমরা উদ্ভিদের বংশবৃদ্ধি। অঙ্গজ জনন কোনটা? কোনো ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের অংশে খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যেই জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে। তার উদাহরণ আমরা দেখব। এ ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলা হয়। যখন কৃত্রিমভাবে অঙ্গজ জনন ঘটানো হয় তখন তাকে কৃত্রিম অঙ্গজ জনন বলা হয়। সেই কোন ইয়ার মধ্যে এগুলো দেখা যায় আমরা একটু দেখি। প্রাকৃতিক অঙ্গজ জনন বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মে এ ধরনের অঙ্গজ জনন দেখা যায়। তো যেমন দেহের কণ্ডায়ন, মূলের মাধ্যমে। তো দেহের কণ্ডায়নটা আমরা একটু দেখি। তারপর রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। দেহের কণ্ডায়ন হচ্ছে সাধারণত নিম্নশ্রেণীর উদ্ভিদ এ ধরনের দেখা যায়, যেমন স্পাইরোগাইরা, তারপর হচ্ছে মকর ইত্যাদি। উদ্ভিদের দেহ কোনো কারণে খণ্ডায়িত হলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনযাপন শুরু করে। আচ্ছা, মূলের মাধ্যমে আমরা একটু দেখব যে কোনো উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়, যেমন পটল, সেগুন এগুলা। কোনো মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসাল হয়। এর গায়ে কুড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদ গজায়, যেমন মিষ্টি আলু কি করে নতুন কুড়ি হয়, মানে কুড়ি মানে আসলে ছোটো ছোটো চারা আর কি। সেখান থেকে আবার কিন্তু নতুন আলু নতুন গাছ গজায় আর কি।
রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে উদ্ভিদের কোনো অংশকে কাণ্ড বলে, তা নিশ্চয়ই তোমরা আসলে জানো। কিছু কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা দেখে তাকে কাণ্ড বলে মনে হয় না, এরা পরিবর্তিত কাণ্ড হিসেবে হয়। বিভিন্ন প্রতিকূলতায় খাদ্য সঞ্চয় অথবা অঙ্গজ জননের প্রয়োজনে এরা পরিবর্তিত হয়। এদের বিভিন্ন রূপ নিম্নে দেওয়া হলো। আমরা এগুলোর একটু বিস্তারিত ছবিও আমরা দেখব, যাতে আমরা চিনতে পারি। অনেকে স্পাইরোগাইরা উদ্ভিদ চিনো না বা ওই টাইপের, এগুলো আমি একটু দেখাবো পরে। তো টিউবার, আরটা হচ্ছে রাইজোম, খন্দ, হ্যাঁ, এগুলো একটু দেখব। কিছু কিছু উদ্ভিদ মাটির নিচে শাখা অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে খন্দের সৃষ্টি করে, এদের টিউবার বলে। ভবিষ্যতে এই খন্দ জননের কাজ করে। খন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, এই গর্তগুলো চোখের মতো দেখা যায়, এদের চোখ বলা হয়। এই একটি চোখের মধ্যে একটি কুড়ি থাকে, তার মানে ওই চোখটা কেটে যদি আমি রোপণ করি তাহলে এটা কী হয়ে যাবে, একটা গাছ জন্মাবে। আঁশের মতো অসবুজ পাতার কক্ষে এসব কুড়ি জন্মে। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীনভাবে উদ্ভিদের জন্ম হয়। যেমন আলুর চতুর্গায়ে ছোটো ছোটো চোখ আকারে থাকে, ওখান থেকে কিন্তু কী হয়, নতুন কুড়ি জন্মায়। হ্যাঁ, ওখান থেকে আবার আলু গাছ হয়। রাইজোম, এরা মাটির নিচে ভূমির সমান্তরাল অবস্থান করে। কাণ্ডের মতো এদের পর্বসন্ধি। হ্যাঁ, তো পর্বসন্ধিতে শল্কপত্রের কক্ষিত মুকুলের জন্ম। এরাও খাদ্য সঞ্চয় করে মোটা উলাসাল হয়। অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে। যেমন আদা এই কাজটা করে, এটা রাইবোজোম পদ্ধতিতে। কন্দ, এরা অতি ক্ষুদ্র কাণ্ড, এদের কাক্ষিক ও শীর্ষ মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন পেঁয়াজ, রসুন। তারপর হচ্ছে স্টোলন, তোমরা কচু লতি দেখতে থাকবে। তো এই কচুর শাখা কাণ্ড এগুলো জননের জন্যই পরিবর্তিত হয়। তারপরে স্টোলেনের অগ্রভাগে মুকুল উৎপন্ন হয়। এভাবে স্টোলেন উদ্ভিদের জননে সাহায্য করে, যেমন কচু, পুদিনা, এগুলো আর কি। তারপর হচ্ছে কি বলা হচ্ছে, অফসেট, কচুরিপানা, টোফাপানা ইত্যাদি জলজ উদ্ভিদ শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে একটি নতুন উদ্ভিদ উৎপন্ন করে। কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয়, যেমন কচুরিপানা। তারপর বুলবিল, কোনো কোনো উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথভাবে না হয়ে একটি পিণ্ডের মতো আকার ধারণ করে, এদের বুলবিল বলে। এসব বুলবিল কিছুদিন পর গাছ থেকে খসে মাটিতে পড়ে এবং নতুন গাছের জন্ম দেয়, যেমন সুপ্রিয়ালো। আচ্ছা, পাতার মাধ্যমে কখনো কখনো পাতার কিনারায় মুকুল সৃষ্টি তৈরি হয়, উদ্ভিদ তৈরি হয়। যেমন পাথরকুচি পাতা, আমরা দেখি পাথরকুচি পাতা আমরা পাতা রোপণ করলেই কিন্তু গাছ তৈরি হয়। আচ্ছা, এই আর কি। এছাড়া কৃত্রিম অঙ্গজ জনন, যেটা আমরা দেখব, ভালো জাতের আম, কমলা, লেবু, পেয়ারা ইত্যাদি গাছের কলম করতে তোমরা হয়তো দেখেছো। এই যে কলমকে বলা হয় গ্রাফটিং। এই যে কী করা হয়, কলম করার জন্য প্রথমে একটি সুস্থ গাছের কচি ও সতেজ শাখা বা সায়ন নির্বাচন করতে হবে। উপযুক্ত স্থানে বাকল সামান্য কেটে নিতে হবে। এবার ওই ক্ষতস্থানটি মাটি ও গোবর মিশিয়ে ভালোভাবে আবৃত করে দিতে হবে। এবার সেলুপেন ট্যাপ বা পলিথিন দিয়ে ওই স্থানটি মুড়ে দিতে হবে, যাতে পানি লেগে মাটি ও গোবর মিশে খসে পড়ে না যায়। নিয়মিত পানি দিয়ে ওই অংশটি ভিজিয়ে দিতে হবে। এবার কিছুদিন রেখে দিলেই ওই স্থানে মূল গজাবে, এই আর কি। আরটা হচ্ছে শাখা কলম, এটা হচ্ছে কাটিং। তোমরা লক্ষ্য করেছো যে গোলাপের ডাল কেটে ভেজা মাটিতে পুঁতে দিলেই কিছুদিনের মধ্যে সেখান থেকে নতুন করে উৎপন্ন হয়। তাহলে আমরা দেখলাম। এবার হচ্ছে যৌন জনন, এই পুরো প্রক্রিয়াটার আমরা কিছু কিছু ছবি তোমাদেরকে দেখাবো। আপাতত আমরা এই বিষয়টা একটু দেখি। যৌন জননটাকে, ফুল থেকে ফল এবং ফল থেকে বীজ হয়, বীজ থেকে নতুন গাছের জন্ম হয়। এভাবে একটি পুষ্পাক্ষ উদ্ভিদ যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আমরা একটু ফুলের যে বিভিন্ন অংশগুলো একটু দেখি। এটা হচ্ছে পাপড়ি, হ্যাঁ, এটা পুংকেশর, তারপর হচ্ছে গর্ভকেশর, বিথি, পুষ্পাক্ষ। সাধারণত এটা ধুতরা ফুলের মতোই লাগতেছে, বা কিছু কিছু আছে জবা ফুল, আমরা সেটাও একটু দেখব। তো আমরা কি ফুলের বিভিন্ন অংশ যেগুলো আমরা দেখেছি,
আমরা একটু বিস্তারিত আরও দেখি। এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, বইতে খুব ভালোভাবে দেখায় নাই। তো আমরা দেখি যে এখানে ফুলের পাপড়ি আছে, আর এটা হচ্ছে পরাগধানী এটা, তারপর এটা পরাগদণ্ড বা পুংকেশরের মধ্যে দুইটা, এই দুটো হচ্ছে মিলে পুংকেশর। তোমরা খেয়াল রাখবা, বইয়ের মধ্যে অত ক্লিয়ার না, এখানে খুবই ক্লিয়ার, এই পিকটা তোমরা নিবা। এটা হচ্ছে পুংকেশর, পরাগধানী আর হচ্ছে পরাগদণ্ড পুংকেশরের অংশ। আর স্ত্রীস্তবক গর্ভমুণ্ডের অংশ হচ্ছে এখানে গর্ভমুণ্ড এটা, তারপর গর্ভদণ্ড এটা, গর্ভাশয় হচ্ছে এইটা, ঠিক আছে। আর এটা বৃত্তাংশ, আর এটা হচ্ছে পুষ্পাক্ষ হচ্ছে এটা, পুষ্প বৃন্ত এটা, ঠিক আছে। তাহলে এই পুরোটার সুন্দর একটা আমরা দেখলাম। এটা চাইলে তোমরা এঁকেও প্র্যাকটিস করতে পারো। তো এইভাবে কিন্তু তোমরা বর্ণনা করবা, ঠিক আছে, তাহলে সুন্দরভাবে দেখা যাবে। আলটিমেটলি বইয়ে যেটা আছে সেটা খুব একটা ভালোভাবে দেখায়নি, সেজন্য আমি এই জায়গায় এখান থেকে ওই ফুলের অংশটা আমি সুন্দরভাবে দেখাতে চেষ্টা করেছি। তোমরা এটা নিবা, ঠিক আছে। সো আমরা ফুলের বিভিন্ন অংশগুলো দেখলাম। সো ফুলের বিভিন্ন অংশের যেই বর্ণনা সেটাও তোমরা দিতে পারো, কোনটা বৃত্তি সেটা বলেছি। এরপর হচ্ছে মানে ফুলের সবচাইতে বাইরে যে স্তবক যেটি সেটাকে বৃত্তি বলে। তারপর দলমণ্ডল আছে, তারপর যে পুংস্তবক বা পুংকেশর যেটা, স্ত্রীস্তবক বা গর্ভাকেশর যেটা। এখানে গর্ভাকেশরের যেই তিনটি অংশ আছে, গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড। তাহলে এই কথার সাথে আমাদের কিন্তু আমাদের চিত্রটা কিন্তু যায় না। সেজন্য আমি যে চিত্র তোমাদেরকে এখানে দিলাম, এই যেমন স্ত্রীস্তবকের মধ্যে এটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, পুংকেশর হচ্ছে পরাগধানী, পরাগদণ্ড। এইভাবে কিন্তু এই চিত্রটা এটার সাথে যায় আর কি, মানে অর্থাৎ খুব ভালোভাবে হচ্ছে বর্ণনার ক্ষেত্রে, যেটা দেখবা। তারপর হচ্ছে পুষ্পমঞ্জরি কোনটা? কাণ্ডের শীর্ষমূল বা মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে। ফুল সহ এই শাখাকে পুষ্পমঞ্জরি বলে। এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরাগায়ন। পরাগায়ন না হলে তো উদ্ভিদের বংশবিস্তার হবে না। সো পরাগায়ন কি? পরাগায়ন হচ্ছে পরাগায়ন ফল ও বীজ উৎপাদনের প্রক্রিয়ার পূর্বশর্ত। একটি ফুলের পুংস্তবকের পরাগধানীতে তোমরা আঙ্গুলের ডগায় কষা করে দেখো, মানে যেটা বলা হচ্ছে, তোমার হাতে নিশ্চয়ই হলুদ বা কমলা রঙের গুরু গুরু লেগ আছে। এই গুরু বস্তুগুলো হচ্ছে পরাগরেণু আর কি। তো ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলের অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। পরাগায়ন দুই ধরনের, স্বপরাগায়ন আর হচ্ছে পরাপরাগায়ন। স্বপরাগায়ন হচ্ছে একই গাছের মধ্যে দুটি ফুলের মধ্যে যদি কি হয় আমার পরাগায়ন ঘটে, সেটা হচ্ছে স্বপরাগায়ন, যেমন সরিষা, কুমড়া, দুতরা ফুল এগুলো আর কি। আর পরপরাগায়ন হচ্ছে দুইটি গাছের দুইটি ভিন্ন ফুলের মধ্যে যদি পরাগায়ন হয়, সেটা কীভাবে হয়, যেমন মৌমাছি, মশা মাছি এগুলোর মাধ্যমে বা ভোমরা এগুলোর মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছ থেকে বসে এখান থেকে পরাগরেণুগুলো ওই গাছের পরাগরেণুতে যায়, সেটা হচ্ছে পরপরাগায়ন। যেমন শিমুল, পেঁপে ইত্যাদি গাছের ফুলের পরপরাগায়ন হয়। পরাগায়নের মাধ্যম বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষ, এই তিন ধরনের মাধ্যমে এটা কাজ করে থাকে। তারপর গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি। এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা একটু দেখি। তো ফুলের নিষিক্তকরণটা কি? জননকোষ বা গ্যামেট সৃষ্টি নিষিক্তকরণের পূর্বশর্ত। একটি পুং গ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলে, তাই না? সো এটা হচ্ছে গর্ভমুণ্ড, পরাগরেণু, পরাগনালী, এটা ডিম্ব, গর্ভাশয়,
প্রতিপাদকোষ, গৌণ নিউক্লিয়াস যেটা 2n থাকবে, যেটা হ্যাপ্লয়েড, আর এটা ডিপ্লয়েড n। সেটা গৌণ নিউক্লিয়াস 2n, আর ডিম্বক হচ্ছে n, সহকারী কোষ, তারপর হচ্ছে পুংগ্যামেট n। ঠিক আছে? তো এটা হচ্ছে ক্লিয়ারভাবে এর ভিতরের অংশটা হচ্ছে এটা। নিষিক্তকরণ করতে গেলে এই বিষয়গুলো মানে থাকবে, এই পয়েন্টগুলো থাকবে। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। তো পরাগায়নের ফলে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, এখান থেকে নিঃসৃত রস শুষিয়ে নিয়ে এটি ফুলে ওঠে এবং এর আবরণ ভেদ করে একটি নালী বেরিয়ে আসে, এটি পরাগনালী। পরাগনালী গর্ভদণ্ড ভেদ করে গর্ভাশয়ে ডিম্বকের কাছে গিয়ে পৌঁছে। ইতিমধ্যে এই পরাগনালীতে দুটি পুংগ্যামেট সৃষ্টি হয়, ডিম্বকের ভিতরে পৌঁছে এই নালিকা ফেটে যায় এবং পুংগ্যামেট দুটি মুক্ত হয়। ডিম্বকের ভিতর ভ্রূণনালী থাকে, এই মধ্যে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয়। পুংগ্যামেটের একটি এই স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলিত হয়। এইভাবেই নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হয়। তো ফলের উৎপত্তি কেমন হয় সেটা আমরা দেখব। আমরা ফল বলতে সাধারণত আম, কাঁঠাল, লিচু, কলা, আপেল, পেয়ারা, সবেদা ইত্যাদি সুমিষ্ট ফলগুলোকে বুঝি। এগুলো পেকে গেলে রান্না করা ছাড়া খাওয়া যায়। লাউ, কুমড়া, ঝিঙা, পটল ইত্যাদি সবজি হিসেবে খাওয়া হলো। প্রকৃতপক্ষে এগুলো সবই ফল। নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলে ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। নিষিক্তকরণ প্রক্রিয়া গর্ভাশয়ে যেই উদ্ভিদনার সৃষ্টি হয় তার কারণে ধীরে ধীরে গর্ভাশয়টি ফলে পরিণত হয়। এর ডিম্বকগুলো বীজে রূপান্তরিত হয়। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে। ফল অনেকভাবে থাকে, যেমন সরল ফল, তারপর রসাল ফল, নিরস ফল, মানে যেটার মধ্যে রস নেয় আর কি। তো সরল ফল ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যেখানে ফল উৎপত্তি হয় তাকে সরল ফল বলে। যেমন আম, এর রসাল ফল শুকাতে শুষ্ক হতে পারে। সরল ফল দুই ধরনের, একটা হচ্ছে রসাল ফল আর একটা হচ্ছে নিরস ফল। যেই ফলের ফল ত্বক পুরো এবং রসাল তাকে রসাল ফল বলে, যেমন আম, জাম, কলা এগুলো আর কি। আর নিরস ফল যেগুলো, যে ফলের ফল ত্বক পাতলা এবং পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায় তাকে নিরস ফল বলে, যেমন শিম, ঢেঁড়স, সরিষা এগুলা। তো গুচ্ছ ফল, একটি ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয়ে একটি বোটার উপর গুচ্ছাকারে থাকে তখন তাকে গুচ্ছ ফল বলে, যেমন চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা এগুলো আর কি। তারপর হচ্ছে যৌগিক ফল, একটি মঞ্জুরির সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে, যেমন আনারস, কাঁঠাল এগুলো আর কি। বীজের গঠন এবং অঙ্কুরোদ্গম, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা একটু দেখি। তা আমরা যদি দেখি বীজের যে অঙ্কুরোদ্গমন হচ্ছে, একটা বীজ এখানে দেওয়া হয়েছে, সেখান থেকে মানে কি হচ্ছে, আবার গাছ উঠতেছে। ঠিক আছে? অঙ্কুরোদ্গমনের ছবি এই যে বীজত্বক, ডিম্বক নালীর ডিম্বক রন্ধ্র, ভ্রূণমূল, বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণমূল। এটা একটা ছোলা বীজের মানে আর কি। আমরা একটা ছবিটা খুবই বোঝা যাচ্ছে না, আমি একটু যদি দেখি। তো আমরা এখানে দেখছি, এখানে ছোলা বীজ, কিছু ছোলা এটা ভিজিয়ে রাখার পরে এর থেকে চারা গজাচ্ছে। এটা অঙ্কুরোদ্গমন, ছোলা বীজের অঙ্কুরোদ্গমন পদ্ধতি এটা। তো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমরা এইভাবে অঙ্কুরোদ্গমন বিষয়টা আমরা একটু দেখি। বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গমন বলে। যথাযথভাবে অঙ্কুরোদ্গমন হওয়ার জন্য পানি, তাপ, অক্সিজেন প্রয়োজন। যখন ভ্রূণকাণ্ডটি মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভিতরে থেকে যায় তখন তাকে মৃদগত অঙ্কুরোদ্গমন বলে, যেমন ছোলা, ধান ইত্যাদি। কখনো বীজপত্র ভ্রূণসমূহ মাটি ভেদ করে উপরে উঠে আসে তখন তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে, যেমন কুমড়া, ভেরি, তেঁতুল ইত্যাদি বীজটা আসলে উপর দিকে উঠে দেখা যায় আর কি। এটা এই যে মৃদগত অঙ্কুরোদ্গম, যেটা মৃদভেদী অঙ্কুরোদ্গম, বীজটা উপরের দিকে উঠে আর বীজটা নিচের দিকে থেকে যায়। এভাবে চিত্র তোমরা আগে কিন্তু করতে পারো। তারপর এই আর কি আজকে আমরা চেষ্টা করেছি এই বিষয়গুলো আমরা
জানার জন্য এই উদ্দেশ্যে আমরা শিখলাম প্রজনন প্রধানত দুই ধরনের, যথা অযৌন ও যৌন। ফুল উন্নত উদ্ভিদের জনন অঙ্গ। একটি আদর্শ ফুলের 5টি অংশ। ফল প্রধানত 3 ধরনের, সরল, গুচ্ছ, যৌগিক। অঙ্কুরোদ্গম 2 ধরনের, মৃদগত ও ভেদী। সো আমি আবার একটু রিভিউ দিতে চাই ফুলের যে অংশ সেটা, এবং এখানে আছে যে বীজ কীভাবে অঙ্কুরোদ্গমন হচ্ছে, আর হচ্ছে পাতারকুচি, পাতা থেকে কীভাবে গাছ হচ্ছে সেটা হচ্ছে পাতারকুচি। এটাকে বলে পাতারকুচি। ছবিতে মানে বইয়ে তেমন ছবি ক্লিয়ার নাই, সেজন্য আমি এটা দিলাম। আর হচ্ছে ফুলের যে অংশগুলো বলেছি সেটা হচ্ছে এটা। হ্যাঁ, আবার একটি রিভিউ যদি আমি দিই, স্থিরস্তব, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, সেটা হচ্ছে এইগুলা। তা পুংকাশ যেটা পরাগধানী, পরাগদণ্ড। আর পাপরিত হচ্ছে এটা, বৃত্তান্ত এটা হচ্ছে বৃত্তাংশ, এটা পুষ্পাক্ষ এটা, আর পুষ্প বৃত্তান্ত। তো ধন্যবাদ সবাই, প্রিয় শিক্ষার্থী ভালো থাকবে। এবং পরবর্তী পর্বে আমরা এর সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ নিয়ে আমরা তোমাদের সামনে আসবো। তো ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবে। আমার ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।